হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে লোকেশ কানাগরাজের রাইজ অ্যান্ড ফল নিয়ে। তো রাইজ অ্যান্ড ফল বলে আমার একটা আলাদা প্লে লিস্ট রয়েছে এবং কোনোদিনও ভাবিনি যে লোকেশকে নিয়ে একটা ভিডিও বানাতে হবে। তো লোকেশ কানাগরাজের কিন্তু এরকম নয় যে ফলটা এখন থেকে মানে ডিক্লাইনটা এখন থেকে স্টার্ট হয়েছে, কুলি ছবি থেকে সেটা শুরু হলো, সেটা কিন্তু নয়। এই জিনিসটা, এই ডিক্লাইনটা আমি নোটিস করেছি বিক্রম ছবি থেকে। শুনে লোকে অবাক হবে, বিক্রম অনেকের পছন্দের ছবি, আমারও বেশ ভালো লাগে, কিন্তু বিক্রমে কিন্তু এই জিনিসটা সব থেকে প্রথম নোটিসেবল। লোকেশ কানাগরাজে কেন রাইজ হয়েছিল এবং বিক্রম থেকে কেন এই ডিক্লাইনটা শুরু হয়েছে আমি সেটা আপনাদেরকে এক্সপ্লেন করে বলছি, তাহলে আপনাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা, লোকেশ কানাগরাজের রাইজের কারণ কি, কেন তার এত তাড়াতাড়ি এত কম সময়ের মধ্যে তার প্রথম ছবি এসেছে 2017 সালে। 2017 থেকে 2025-এর মধ্যে সে ইন্ডিয়ান সিনেমার ওয়ান অফ দ্য মানে মোস্ট কমার্শিয়ালি সাকসেসফুল ডিরেক্টর, একটা এক্সাইটিং ডিরেক্টর, যার ছবির জন্য প্রত্যেকে ওয়েট করে বসে আছে। এতটা কম সময়ের মধ্যে সে কেন হতে পেরেছিল, তার কারণ কি, সেগুলো নিয়ে প্রথমে আমরা অ্যানালিসিস করবো এবং তার পরবর্তীতে ডিক্লাইনের কারণটা নিয়েও আমরা অ্যানালিসিস করবো। তো সব থেকে প্রথমে তার যে স্টাইল অফ স্টোরি টেলিং, সেটা এর আগে ইন্ডিয়াতে ছিল না। সেটা হচ্ছে নো ননসেন্স অ্যাকশন ফিল্ম। এবার আমাদের এখানে যখনই কমার্শিয়াল ছবি হয়, মাসালা ছবি হয়, সেটা তো বহুদিন ধরেই হচ্ছে। হিন্দি সিনেমাতে হয়, তেলেগু সিনেমাতে হয়, তামিল সিনেমাতে হয়, সব জায়গাতে হয় মাসালা সিনেমা, মাস সিনেমা। মাসালা আর মাসের কিন্তু ডেফিনেশন আলাদা, সেটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আমি এখানে এক্সপ্লেন করছি না সেটা। এবার সেই ছবিগুলোতে কি হয় যে অ্যাকশন তো থাকে, মেজর চাঙ্ক ধরুন অ্যাকশন রয়েছে, বাট তার সাথে কমেডি, রোম্যান্স, গান সবকিছু থাকে। বাট লোকেশ কি করেছিল যে একদম জনরা স্পেসিফিক অ্যাকশন ফিল্ম, বা যে ছবিটা বানাচ্ছে যদি থ্রিলার হলো, ধরুন মানাগরম যে ছবিটা প্রথম ছবিটার, সেটা হচ্ছে একটা হাইপারলি থ্রিলার ফিল্ম। তো সেই ছবিটা একদম ট্রু টু দ্য জনরা। ছবির মধ্যে না গান থাকবে, না আননেসেসারি কমেডি ট্র্যাক থাকবে, কিচ্ছু থাকবে না, টু দ্য পয়েন্ট একটা জনরা ফিল্ম হবে আর কি। যেটা কিন্তু না তেলেগু ছবিতে ছিল, না তামিল ছবিতে ছিল, না হিন্দি ছবিতে ছিল, কোথাও ছিল না। তো দ্যাট ওয়াজ ইজ ইউএসপি। ওর প্রথম দুটো ছবি মানাগরম এবং তার পরবর্তীতে ক্যাদি, এই দুটো কিন্তু নো ননসেন্স ফিল্ম, মানে জনরা স্পেসিফিক ফিল্ম, যেটা কিন্তু হলিউডে হয়। তো ওই হলিউডের স্টাইলটাকে ও এখানে নিয়ে এসেছিল, এটা হচ্ছে ওর প্রথম ইউএসপি। সেকেন্ড যেটা হচ্ছে ওর যে প্রেজেন্টেশন, একটা ছবি তো বানাবার আপনি ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা আপনার কি রকম, কি ধরনের সাউন্ড ইউজ করছেন, সেটার উপর যে জিনিসটা, সেটার মধ্যে একটা ফ্রেশনেস ছিল, ভিজুয়াল প্রেজেন্টেশনের মধ্যে একটা ফ্রেশনেস ছিল। জিনিসপত্রগুলো খুব একটা কমার্শিয়াল ছবি বানাচ্ছে, বাট তার ভিজুয়াল অ্যাস্থেটিক্সটা প্রচন্ড রিয়েলিস্টিক, প্রচন্ড গ্রিটি, র। ঠিক আছে, মানে ধরুন আজকে একটা অ্যাটলিট ছবি, ধরুন জওয়ান, ঠিক আছে, জওয়ানও একটা কমার্শিয়াল ছবি, খুব সাকসেসফুল ছবি, মেন স্ট্রিম ছবি। এবার জওয়ান দেখুন প্রচন্ড কালারফুল, প্রচন্ড ভাইব্রেন্ট একটা ছবি। বা ধরুন শঙ্কর একটা টাইমে খুব কমার্শিয়াল ছবি বানিয়েছে, রাজামৌলি একজন কমার্শিয়াল ডিরেক্টর, বা যত যে ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ডিরেক্টরদের যদি দেখেন, তারা ছবিটাকে প্যালেটেবল বানানোর জন্য, মাসেসদের জন্য, তারা কিন্তু ভাইব্রেন্ট কালার্স ইত্যাদি ব্যবহার করে থাকে আর কি। তো যেটা আর কি লোকের কাছে পপি লাগবে খুব। বাট লোকেশের ছবি যদি আপনি দেখেন, সেটা মানাগরম হোক, ক্যাদি হোক, বিক্রম হোক, মাস্টার হোক, লিও হোক, প্রত্যেকটাতে কিন্তু ভিজুয়াল প্যালেটটা, অ্যাস্থেটিক্সটা কিন্তু নর্মাল কমার্শিয়াল ছবির মতো নয়। সো ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে, তো সেইটা একটা ইউএসপি হয়েছিল যে ছবিগুলো কমার্শিয়াল ছবি, ঠিক আছে, অ্যাকশন ইত্যাদি হচ্ছে, বাট সেটা দেখতে ভিজুয়ালি খুব ডিফারেন্ট। এবং তার সাথে পপ কালচারের যে রেফারেন্স ইউজ করা, মানে ধরুন ক্যাদি ছবিতে এআর রহমানের যে গান ছিল ঝুম্বালিকা, সেই গানটাকে ব্যবহার করছে। তো এই পপ কালচার রেফারেন্স জিনিসপত্র যে উঠে আসছে, তারপরে হলিউডের কিছু রেফারেন্সেস উঠে আসছে, ঠিক আছে, সেটা ব্রেকিং ব্যাডের হতে পারে, বিভিন্ন জিনিসে। তো সেইগুলো যেগুলো উঠে আসছে, সেগুলো খুব ইন্টারেস্টিং লাগতো আর কি দেখতে ইনিশিয়ালি। তো সেইগুলো ওর ইউএসপি ছিল। আর আমি যে অ্যাকশনের কথা বললাম, এবার অ্যাকশনের ক্ষেত্রেও একটা ইনোভেটিভনেস নিয়ে এসেছিল। ইনোভেটিভ অ্যাকশন বেশিরভাগ ডিরেক্টররা করে না। ডিরেক্টররা অ্যাকশনটাকে কি করে, অ্যাকশন ডিরেক্টরের উপর ছেড়ে দেয় যে অ্যাকশন কোরিওগ্রাফার এখানে যা কিছু করে দেবে, ঠিক আছে, সেটার মধ্যে আমি মাথা ঘোরাবো না। এরকম খুব স্পেসিফিক কিছু ডিরেক্টরস আছে যারা কিন্তু অ্যাকশনে নিজেরা মাথা ঘামায়। শঙ্কর একটা টাইমে প্রচন্ড ইনোভেটিভ অ্যাকশন করতো। রাজামৌলি নিজের ছবিতে গল্পটাকে বলেই হচ্ছে অ্যাকশনের মাধ্যমে, তার অ্যাকশনটা প্রচন্ড গাইডেড বাই ইমোশন থাকে। এবং লোকেশ কানাগরাজও কিন্তু নিজের অ্যাকশনের উপর প্রচন্ড বেশি করে মন দেয়। তার অ্যাকশনগুলো কিন্তু তার নিজের লেখা থাকে আর কি। ঠিক আছে, যে ভাই এই সময় এইভাবে অ্যাকশনটা আসবে, তাই জন্য ওই অ্যাকশনগুলো খুব ইনোভেটিভ হয় দেখতে, প্রচন্ড একটা রিয়েলিজমও থাকে, তার মধ্যে আবার লার্জার দ্যান লাইফ একটা এলিমেন্টও থাকে, একটা মাস ক্লাসের প্রপার ব্যালেন্সও থাকে সেই অ্যাকশনটার মধ্যে। মানে যা খুশি তাই, ফিজিক্স মেনে মানে মানছি না, এই করছি না, সেরকম আর কি ওভার দ্য টপ রিপিটেটিভ অ্যাকশন তার ছবির মধ্যে হয় না। তো ওই ভিজুয়াল, এক তো ভিজুয়ালি খুব অন্যরকম, তার সাথে অ্যাকশনটার মধ্যে একটা ইনোভেটিভনেস আছে, যেটা কিন্তু ইয়ং অডিয়েন্সকে এক্সাইট করতে পেরেছিল, যেটা ওর ইউএস। আরো একটা জিনিস যেটা একদম ব্রহ্মাস্ত্র মারতে পেরেছিল সব থেকে প্রথম, আই থিঙ্ক ইন্ডিয়ান সিনেমাতে, তার আগে অনেকেই করেছে, বাট সেখানে আর কি ওটা অতটা ফ্রুটফুল ভাবে হচ্ছিল না। লোকেশ খুব ফ্রুটফুলি করতে পেরেছিল, সেটা হচ্ছে সেট আপ অফ ইউনিভার্স। মানে ওয়েস্টে এই কনসেপ্টটা অলরেডি এসেছিল, সেটার ব্যাপারে ইন্ডিয়ান ইউথ সেটা জেনে গেছিল। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স, ডিসি সিনেম্যাটিক ইউনিভার্স, এগুলোর ব্যাপারে অলরেডি অডিয়েন্স একটা অবগত হয়ে গেছিল। সেখানে লোকেশ সেই আইডিয়াটাকে একটা
একটা নর্মাল সিনেমার মধ্যে অ্যাপ্লাই করে এলসিইউ তৈরি করে, লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স, একটা সিনেমার ক্যারেক্টার আরেকটা সিনেমার মধ্যে ক্রস ওভার হচ্ছে। তো সেই ইউনিভার্সের যে সেট আপটা করে নিয়েছিল সেটা কিন্তু ইউথ প্রচন্ড পছন্দ করেছিল এবং সেটা নিয়ে হাইপ আপ ছিল, লোকের কিন্তু এক্সপেকটেশন প্রচন্ড বেড়ে গেল। এবং এখান থেকে আমি ডাউনফলের দিকে চলে আসবো, যে এই যে আননেসেসারি এক্সপেকটেশন, প্রথমে যে জিনিসগুলো ওর ইউএসপি হিসাবে কাজ করছিল পরবর্তীতে সেগুলোই ওকে ব্যাকফায়ার করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, এবার প্রথম হচ্ছে আমি আননেসেসারি এক্সপেকটেশনটাই হচ্ছে প্রথম কারণ ডাউনফলের। আননেসেসারি এক্সপেকটেশন মানে ধরুন আজকে কুলি ছবিটা যখন ট্রেলার আসছে লোকে বলছে টাইম ট্রাভেল ফিল্ম, লোকে বলছে এটাও এলসিইউর পার্ট, ও বলছে স্ট্যান্ড অ্যালোন, লোকে বলে যাচ্ছে এলসিইউ। ঠিক আছে, এবং প্রবলেমটা কোথায় হচ্ছে, ও যদি একদম ক্লিয়ারলি স্টেটমেন্ট দিয়ে বারবার বলে হ্যামার করে দেয় যে ভাই না এটা এলসিইউর পার্ট নয়, তাহলে এই প্রবলেমটা হতো না। কিন্তু ও যে এক্সট্রা পাবলিসিটিটা করতে গেছে না, ধরুন এই ছবিটার ক্ষেত্রে এক্সট্রা পাবলিসিটি কি, এ সার্টিফিকেটের ছবি। আপনারা যারা ছবিটা দেখেছেন আপনি বলুন তো এই ছবিতে এমন কি ভায়োলেন্স আছে যেটাতে এটা এ সার্টিফিকেট পাবে? তার মানে কি এ সার্টিফিকেটের জন্য আমি জমা দিয়েছি, আমি পেয়ে গেছি, এটা একটা পাবলিসিটি স্টান্ট। বা যে আমার কো রাইটার, আমি বলছি স্ট্যান্ড অ্যালোন ফিল্ম, বাট আমার কো রাইটার 50 বার ইন্টারভিউতে গিয়ে কি বলছে যে না না কিছু কানেকশন থাকতে পারে। আমি ইচ্ছে করে কিছু কানেকশন প্লান্ট করছি যাতে লোকে এটা গেস করতে থাকে, যাতে ছবিটাকে নিয়ে একটা হাইপ তৈরি হয়। তো এইগুলো আর কি ভুল ন্যারেটিভ সেট করা। আপনি ভুল ন্যারেটিভ যদি সেট করে দেন, ছবির মার্কেটিং কথার মানে কি, যে আপনি দর্শকের নিজের ছবি সম্পর্কে অ্যাওয়্যার করছেন, মানে ছবিটা যেটা এক্স্যাক্টলি আপনি সেই মেসেজটাই দর্শককে দিচ্ছেন যে ভাই এটা আমার ছবি, তুমি এসে দেখো এটা। এবার যখনই লোকে ব্ল্যাঙ্ক স্লেট নিয়ে দেখতে যায় তখন সে বেশি এনজয় করে। যখনই তার একটা প্রিসেট মাথা হয়ে যাবে তখনই সে গিয়ে তার মাথার মধ্যে সে একটা সিনেমা বানিয়েছে, আপনার সাথে যখনই ম্যাচ করবে সে ডিসঅ্যাপয়েন্টেড হবে। এই জিনিসটা আমরা বাংলা ছবি যে রিসেন্টলি ধূমকেতু বেরিয়েছে, ধূমকেতু দেখুন প্রচুর লোকে সোশ্যাল মিডিয়াতে, প্রচুর লোকে তো গেছে ছবিটা দেখতে। এবার ছবিটার মার্কেটিং করা হয়েছে দেব শুভশ্রীর কামব্যাক ইত্যাদি, সেই নস্টালজিয়াতে লোকে গেছে। এবার গিয়ে যে ছবিটা দেখতে পাচ্ছে সেটা একটা আর্ট হাউস ফিল্ম। তো ছবিটার যে টোনটা এক্স্যাক্টলি কিরকম, ধূমকেতু যে একটা আর্ট হাউস ফিল্ম সেটা কিন্তু কেউ বলে দেয়নি আগে থেকে, কিন্তু সেটা মার্কেটিং এ কিন্তু প্রচারে বলাই হয়নি, ছবির কন্টেন্টটা কি সেটা নিয়ে বলা হয়নি। তাই এখন যারা দেখছে তাদের মধ্যে বহু মানুষের কিন্তু পছন্দ হচ্ছে না। আমি আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে 20টা লিঙ্ক দিয়ে দিতে পারি, বড় মানে ফেসবুক পেজ, ইনস্টাতে তারা পোস্ট করেছে রিভিউজ, এবং সেখানে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে যদি দেখেন প্রচুর প্রচুর মানুষ তারা দেখেছে ছবিটা, কিন্তু তাদের ভালো লাগছে না, বিকজ তাদের এক্সপেকটেশনটা ভুল সেট হয়ে গেছিল। তারা ছবিটার এক্স্যাক্টলি টোনটা কি সেটা জানে না। তো এই যে রং মার্কেটিং সবসময় ব্যাকফায়ার করে। তো এইটা আপনি কিন্তু সাটেল ভাবে অন্য নিজে বলছেন না, কিন্তু অন্যভাবে সাটেল ভাবে আপনি মার্কেটিং এর থ্রু দিয়ে প্রপাগেট করছেন যাতে ছবিটা নিয়ে হাইপ থাকে, কিন্তু সেটা রং এক্সপেকটেশন দর্শকের মাথায় সেট করছে, লোকে দেখতে যাচ্ছে একটা এক্সপেকটেশন নিয়ে, গিয়ে হতাশ হচ্ছে। তো সেইটা একটা ভুল। এবং এই যে ইউনিভার্স সেট আপ করা, এইটা না আমাদের ইন্ডিয়াতে এই দেখুন একটার পর একটা ইউনিভার্স ফেল করছে। রোহিত শেট্টির কপ ইউনিভার্স 2024 সালে ফেল করে গেছে। এই সিংহাম আগেন আন্ডার পারফর্ম করেছে অ্যাকচুয়ালিতে, ওরা অনেক কিছু করে দেখিয়েছে, ছবি হিট ইত্যাদি, এতগুলো স্টারকে নিয়ে নিয়েছে, বাট ওটার কোনো ভবিষ্যৎ হবে না। ঠিক আছে, এরপরে করে মুখ থুবড়ে পড়বে। ঠিক আছে, সেম গোস ফর ওয়ার টু। আপনারা দেখতে পাচ্ছেন স্পাই ইউনিভার্সের ছবি, এত বড় বড় স্টার রয়েছে, তা সত্ত্বেও পারফর্ম করছে না, আন্ডার পারফর্ম করছে, ছবিটা ফ্লপ হবে গ্যারেন্টি। তো কেন হচ্ছে, তার কারণ হচ্ছে এই যে মার্ভেলের সিনেম্যাটিক ইউনিভার্স ওয়ার্ক করে, তাও ওরা অনেকগুলো ফেল করেছে, তা সত্ত্বেও যে একটা দর্শক আছে ওদের, সেটার কারণ হচ্ছে ওটা একটা কালচারের সাথে রুটেড। আজকে মার্ভেল কমিক কবে থেকে হচ্ছে, বহু বছর ধরে মানুষ ওই কমিকগুলো পড়েছে, প্রচুর কন্টেন্ট ওটার উপর অলরেডি রেডি আছে, ওর বিভিন্ন ইউনিভার্স, প্যারালাল টাইম লাইন্স এগুলো সব রেডি আছে, ওর সোর্স মেটেরিয়ালটা অলরেডি এস্টাবলিশ ফর 40-50 মোর দেন দ্যাট, তার বেশি বছর ধরে ওটা সেট আপ আছে, 40-50 ইয়ার্স ধরে ওটার একটা মানে লেখা হচ্ছে পরপর, বিভিন্ন রাইটার্সরা লিখেছে। তো অলরেডি দের ইজ লট অফ সোর্স মেটেরিয়াল, এবং কালচার ওটার সাথে জানে। তাকে নতুন করে আপনাকে একটা আয়রন ম্যানকে চিনিয়ে দিতে হবে না, একটা ক্যাপ্টেন আমেরিকাকে চিনিয়ে দিতে হবে না, বা ব্যাটম্যান সুপারম্যানকে চিনিয়ে দিতে হবে না। ওদের কালচারে ওটা রুটেড, ওটা ওদের কালচারের পার্ট, ওটা ডিএনএ ওদের। সো ওরা ওটা নিয়ে ছবি বানালে ওদের পক্ষে ইজি সেই ছবিটাকে সেল করা। আমাদের এখানে এই ক্যারেক্টারগুলো প্রথম ছবিতে আমরা দেখছি, তার সাথে কোনো 30 বছরের কানেকশন নেই, আমি জানি না তার ইতিহাসের ব্যাপারে। তো সেখানে আমি হুট করে তাকে নিয়ে একটা সিনেম্যাটিক ইউনিভার্স, এই এস্টাবলিশমেন্টটা করতে করতেই আপনার সময় লেগে যাবে, আপনি ওই এস্টাবলিশমেন্টটা করতেই পারবেন না। তাই জন্য সব ইউনিভার্সের যে কনসেপ্টগুলো এখানে হচ্ছে, যারাই শুরু করেছিল সেগুলো ফেল হয়ে গেছে। লোকের সিনেম্যাটিক ইউনিভার্সটা এখনো অব্দি যে সাস্টেন করছে, সেটাও অ্যাকচুয়ালিতে লিওতে ঝাড় খেয়েছেই, কিন্তু সেটা এই যে সাস্টেন করছে স্টার পাওয়ারের বেসিসে। যদি একমাত্র যদি ঠিকঠাক স্ক্রিন প্লে ইত্যাদি করতে পারে পরবর্তী ক্যাদি 2-তে, যদি সেটা না করতে পারে, সেটা যদি ব্যাকফায়ার করে, তাহলে দেখবেন লোকের সিনেম্যাটিক ইউনিভার্স এলসিও ভুগে যাবে আর কি, মায়ের ভুগে যাবে একদম 100%। আমি যে স্ট্রেংথটার কথা বললাম, যে এই যে পপ কালচার রেফারেন্স নিয়ে আসা, গান ইউজ করা পুরোনো ছবি, যেটা অ্যাকচুয়ালি লোকেশ ট্যারেন্টিনো সিনেমা দেখে সেখান থেকে নিয়েছে আর কি। ট্যারেন্টিনো সিনেমা থেকে কার্তিক সুব্বরাজও নিয়েছে, সন্দীপ রেড্ডি বাঙ্গাও নিচ্ছে, লোকেশ কানাগরাজও তাই নিয়েছে। এটা কুইন্টেন ট্যারেন্টিনো থেকে হেভিলি ইন্সপায়ার, যে পপ কালচার রেফারেন্স আর কি নিজের এর মধ্যে ডায়লগের মধ্যে দিয়ে, এর মধ্যে দিয়ে আমি সিট ইন করবো আর কি ছবির ন্যারেটিভের মধ্যে। তো সেটা সে করছে। এবার
ও যখন ওটাকে পপুলারাইজ করছে তারপরে ওকে দেখা দেখি আরো 4টে লোক করতে শুরু করছে। আজকে ধরুন গুড ব্যাড এন্ড আগলি বলে একটা ছবি বেরোচ্ছে, ঠিক আছে, ওই ছবিটা একদম জঘন্য ছবি, এটা রিলস এর মতো, মানে প্রত্যেকটা সিন একটা রিল 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 রিল, প্রত্যেকটা সিনই ইন্ট্রোডাকশন সিন। এবার ওই ছবিতে প্রচুর মানে এত ওভারডোজ করে ফেলছে, এবং খালি এই ওই যে আদিক রবিচন্দ্রন সে নয়, এরকম প্রচুর ডিরেক্টর তামিল সিনেমা তেলেগু সিনেমা প্রচুর জন্মে যাচ্ছে, যারা দেখছে এই স্টাইলটা ওয়ার্ক করে, তাহলে চলো আমিও ইউজ করবো। এবার তাতে কি হচ্ছে, এখন সব কটা ছবিতেই আপনি পপ কালচার রেফারেন্স দেখতে পাচ্ছেন, পুরোনো গানে ইউজ দেখতে পাচ্ছেন, তো ওটা আর আপনাকে নতুন করে রিফ্রেশিং কিছু প্রোভাইড করতে পারছে না। তো যেটা একসময় লোকের কাছে ইনোভেটিভ লাগছিল, ফ্রেশ লাগছিল, সেটা এখন রিপিটেটিভ হয়ে যাচ্ছে এবং সব ছবিতেই দেখতে পাচ্ছে। তো শেষের আরেকটা প্রবলেম হচ্ছে কি, লোকেশ প্রচন্ড রিপিটেটিভ হয়ে গেছে, তার প্রত্যেকটা ছবির জনরা কিন্তু মোটামুটি এক, গ্যাংস্টার ওয়ার্ল্ডের মধ্যে এগুলো বেস্ট, জনরা কিন্তু প্রত্যেকটা সেম হয়ে যাচ্ছে। আপনি যদি দেখেন এই ক্যাদি, বিক্রম, লিও, কুলি, ইভেন মানাগারামের মধ্যেও আন্ডারওয়ার্ল্ডের একটা বিশাল বড় একটা গ্যাংস্টার ইত্যাদি কিডন্যাপিং হচ্ছে, সেটারই একটা অ্যাঙ্গেল ছিল। এবার বারবার আপনি একটাই জনরাতে যদি ছবি বানিয়ে যান, আপনি কতটা ইনোভেটিভ জিনিসপত্র করতে পারবেন, ঠিক আছে? যখনই আপনি একটা কমার্শিয়াল স্পেসের মধ্যে অপারেট করছেন, আপনি বেশি ডেভিয়েটও করতে পারবেন, বেশি এক্সপেরিমেন্টও করতে পারবেন স্ক্রিন প্লে নিয়ে। আপনাকে একটা মোটামুটি সিম্পল স্ক্রিন প্লে রাখতে হবে, যেটা আন্ডারস্ট্যান্ডেবল হয় মাসেসদের কাছে। আপনি খুব কমপ্লেক্স ন্যারেটিভে যেতে পারবেন না। তো এবার কি হচ্ছে, তার মধ্যে আপনি যদি জনরাটা ডিভাইড করেন, অন্য জনরায় চলে কিন্তু একটা রোমান্টিক ছবি বানালেন, একটা অন্য কিছু বানালেন, অ্যাকশন বানালেও সেটার একটা অন্য জনরার মধ্যে অপারেট করলেন, তো সেগুলো করা উচিত। তাহলে কি হবে, আপনার স্কোপ থাকবে অন্য কিছু করার। কিন্তু আপনি সেম জনরাতে বারবার বারবার ছবি বানিয়ে যাচ্ছেন, এটার মধ্যে তো একটা রিপিটেটিভনেস আসবে, সেটা প্লট পয়েন্টে হোক, সেটা প্রেজেন্টেশনে হোক। এই যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা যেটা আমি বলছিলাম যে ফ্রেশনেস অ্যাড করেছিল, এখন এবার সব ছবিতেই দেখছি, এবার সেটার মধ্যে আর নতুন কিছু আসছে না, প্রত্যেকটাই গ্যাংস্টার ওয়ার্ল্ড, প্রত্যেকটাই ওরকম। এটার মধ্যে যদি লোকেশ একটা কিছু পপি কিছু করে, যেটা কালার টালার সবকিছু চকচকে ঝকঝকে, তখন সেটা দেখতে ভালো লাগবে। কিন্তু আপনি কি করছেন, একই জিনিসকে আপনারই যেটা যে কারণে আপনার সাকসেস এসেছে, আপনি সেটাকে রিপিট করবার চেষ্টা করছেন বারবার, মানে নিজেরই ছবির কপি করছেন। যেটা অ্যাকচুয়ালি কুলির ক্ষেত্রে বিশাল বড় ক্রিটিসিজম পয়েন্ট ছিল, যে বিক্রমে যেগুলো পপুলার হয়েছে, বিক্রমের যে স্টাইল অফ স্টোরি টেলিংটা ছিল, সেটাকে কুলির মধ্যে নিয়েছে এবং তার সাথে জেলারের কিছু জিনিস নিয়েছে, পাঞ্চ করতে গেছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। তো নিজেরই স্টাইলটাকে ইমিটেট করবার, এটা কিন্তু প্রবলেম হয়ে গেছে। আরেকটা প্রবলেম হচ্ছে যে লোকেশ যতক্ষণ রেফারেন্স স্ক্রিন প্লেতে কাজ করছে, যে একটা এক্সিস্টিং আইডিয়া অলরেডি আছে, এক্সিস্টিং স্ট্রাকচার আছে, ততক্ষণ তার ছবি ভালো হয়। ধরে নিন এই আমাদের এই ছবিটা, মাস্টার ছবিটা, ঠিক আছে, মাস্টারের যে স্ট্রাকচারটা, এটা নাম্বাবারের থেকে নেওয়া। নাম্বাবার বলে কামাল হাসানের একটা ছবি আছে, সেখানে সেটার সাথে আর কি মাস্টারের একটা ওভারল্যাপও করিয়েছিল, যে বিজয়কে যে মানুষ করেছে সেটা হচ্ছে প্রফেসর সেলভম, যেটা কামাল হাসান নাম্বাবারে প্লে করেছিল। এটা আমি তখনই বলেছিলাম যখন মাস্টার বেরিয়েছিল, তখন দেখবেন এটা নিয়ে আমার ডিটেলে ভিডিও আছে, ইভেন রিভিউর মধ্যেও আমি এটা নিয়ে কথা বলেছিলাম। এবার কথা হচ্ছে, ওখানেও সেম, ওখানে কামাল হাসান একটা কলেজে আসে, এখানে বিজয় একটা এতে আসছে, জুভেনাইল জেলে আসছে মাস্টার হয়ে। স্ট্রাকচারটা যখনই পেয়ে যাচ্ছেন, এবং ওই টাইপের ছবি, যে মাস্টার যে ফরম্যাটের ছবি, এই ফরম্যাটের ছবি প্রচুর হয়েছে, ঠিক আছে, প্রচুর। আপনি ব্রিটিশ ছবি আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দেবো, প্রচুর এই টাইপের ছবি হয়ে গেছে। ক্লাস অফ 87 না 86 বলে একটা ছবি আছে, তারপরে ইভেন ডোনিয়ানের একটা চাইনিজ ছবি আছে, এরকম প্রচুর ছবি এই ফরম্যাটের হয়ে গেছে, যে একটা খুব ভায়োলেন্ট স্কুল, ঠিক আছে, সেখানে একটা বাইরে থেকে প্রফেসর বা মাস্টার আসছে। ইভেন আমাদের বিনোদ খান্নার এরকম একটা ছবি আছে, ইমতাহান বলে। অ্যাকচুয়ালি কামাল হাসান ওই 80s এর ওই হলিউডে কিছু ছবি ছিল এই টাইপের, সেটা দেখে, এবং 60s এর একটা ছবি ছিল, আই থিঙ্ক স্যার বলে, ব্রিটিশ ছবি ছিল, স্যার বা প্রফেসর বলে কিছু নাম ছিল, আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো ওই 3-4টে জায়গা থেকে ইন্সপিরেশন নিয়ে কামাল হাসান মেড নাম্বাবার থেকে ইন্সপিরেশন নিয়ে মাস্টার বানিয়েছে, এবং মাস্টারের মধ্যে ডোনিয়ান ইত্যাদি এসবের ছবির রেফারেন্সও নিয়ে ঢুকিয়েছে। এবার কথা হচ্ছে, ওই স্ট্রাকচারের ছবি অলরেডি ওয়ার্ল্ড সিনেমাতে অনেকগুলো অ্যাভেলেবেল আছে। তো আপনার কি হচ্ছে, আপনি রেফারেন্স স্ক্রিন প্লেটা পেয়ে যাচ্ছেন, এবার আপনি তাদের নিজের একটু কারসাজি করছেন, অ্যাকশন ইত্যাদি ঢোকাচ্ছেন, ঠিক আছে, সেগুলো করছেন, আপনার ইন্টারেস্টিং হচ্ছে। যতক্ষণ ওটা আছে ততক্ষণ লোকে সেফ। আপনি যখন ক্যাদি বানাচ্ছে, ক্যাদির যদি আপনি স্ক্রিন প্লেটা দেখেন, কন এয়ার বলে নিকোলাস কেজের একটা ছবি আছে, ওটা দেখুন, বিট বাই বিট স্ক্রিন প্লেটা সেম। তার সাথে অ্যাসল্ট অন প্রিসিন্ট 13 জন কার্পেন্টারের ছবি। আমি এই ভিডিও কিন্তু 2019 সালে বানিয়েছি, আমি নতুন কথা বলছিলাম। 2019 সালে যখন ক্যাদি দেখেছি, তখন ওটা কোথা থেকে নেওয়া হয়েছে ইন্সপিরেশন, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, পুরোনো ভিডিও আছে, চেক করে দেখে নিতে পারেন। তো সেখানে যখন রেফারেন্সটা পেয়ে যাচ্ছে, পাঞ্চ আপটা করছে, ইজি হয়ে যাচ্ছে ওর পক্ষে, ঠিক আছে। কিন্তু যেখানে বা লিওর ক্ষেত্রেও দেখবেন, অলরেডি হিস্ট্রি অফ ভাইলেন্স একটা ছবি আছে, এক্সিস্ট করে, একটা নভেল আছে, এক্সিস্ট করে, স্ট্রাকচারটা পেয়ে যাচ্ছে ইজি। এবং ওই যে লিওর যে স্ট্রাকচারটা, ওটা বহুদিন আগে, ইভেন হিস্ট্রি অফ ভাইলেন্সের যখন বই বেরিয়েছে তারও আগে বাসা ছবি হয়েছে, যেটা রজনীকান্তের ছবি, সুরেশ কৃষ্ণা ডিরেক্ট করেছিল, সেখানে ওই টেমপ্লেটটা চলে এসেছে। এবং ওই টেমপ্লেটটা সাউথ ইন্ডিয়াতে, মানে তেলেগু, তামিল, মালায়ালাম, কানাডা,
ইভেন বম্বে তো অ্যাকচুয়ালি হাম থেকে ইন্সপায়ার্ড হয়ে বাসা হয়েছে, বাট বাসা একটু স্ট্রাকচারিংটাকে চেঞ্জ করে দিয়েছিল, তাই আমি ওটাকে বাসা টেমপ্লেট বারবার বলি। কিছু শিক্ষিত লোকেরা এরকম দেখাবার চেষ্টা করে বিভিন্ন পডকাস্টে যেন তারা বেশি জানে, বাট বাসা 1995-এর সিনেমা, হিস্ট্রি অফ ভায়োলেন্স নভেলটা লেখা হয়েছে 97 কি 98-এ, তো বাসা আরো আগে এসছে। তারা দেখাবার চেষ্টা করে যেন ওয়েস্ট থেকেই জিনিসটা নেওয়া হয়েছে। আমি বাসা টেমপ্লেট বলি বলে দেখছিলাম হ্যাঁ হি করছিল, অশিক্ষিত কিছু লোকজন আছে, যাই হোক আমি সেটা বলছি না, কলোনিয়াল হ্যাংওভার। তো এবার যাই হোক মোদ্দা কথায় আসি, এবার ওইটা সাউথ ইন্ডিয়াতে ট্রাইড অ্যান্ড টেস্টেড ফর্মুলা, যে একটা লোক নিজের আইডেন্টিটি লুকিয়ে আছে, তারপরে তার ফ্ল্যাশব্যাকটা তাকে হন্ট করতে আসছে, পাস্টটা তাকে হন্ট করতে আসছে, একটা ফ্ল্যাশব্যাক আসবে যেখানে আমরা জানতে পারবো এই লোকটা কে ছিল, এবং প্রেজেন্ট ডেতে তারপরে ওর নিজের ফ্যামিলিকে বাঁচাবে বা কিছু করবে। এটা থেরিরও এটাই ফরম্যাট, বিজয় নিজের মেয়ের সাথে লুকিয়ে রয়েছে। আপনি যদি দেখেন এরকম ফরম্যাটের ছবি প্রচুর হয়েছে সাউথ ইন্ডিয়াতে। এবার কথা হচ্ছে কি, ওটা ট্রাইড অ্যান্ড টেস্টেড, যতক্ষণ স্ক্রিন প্লে স্ট্রাকচারটা রেফারেন্সটা অ্যাভেলেবেল আছে ততক্ষণ লোকেশের কোনো প্রবলেম হচ্ছে না। যেখানে যেখানে ওর নতুন কিছু লিখতে আছে, পুরোটাই নিজের স্ক্র্যাচ থেকে লিখতে হবে, যেটা কুলির ক্ষেত্রে হয়েছে, যে পুরোটাই একটা লিখতে যাচ্ছে নিজে, তখনই আর কি ঘেটে ফেলছে, তখনই প্রবলেমটা হচ্ছে, রেফারেন্সটা পাচ্ছে না। তো তাই জন্য ওর এরকমই করা উচিত ছবি যেটার মধ্যে রেফারেন্স স্ক্রিন প্লেটা অলরেডি আছে, ওই টাইপের ওই জনরার মধ্যে 10-12টা ছবি অলরেডি হয়ে গেছে, মানে ওই স্ট্রাকচারিং এর উপরে। জনরাটা যে কোনো হতে পারে, বাট স্ট্রাকচারিংটা রেফারেন্স স্ক্রিন প্লেটা থাকলে তবেই লোকেশ এক্সিকিউট করতে পারে। লোকেশের কি এক্সিকিউশন পাওয়ারটা মারাত্মক, ওই এক্সিকিউশনে অনেক কিছু করে দেবে, বাট রাইটিং এর দিকে ও কিন্তু ইনোভেটিভ কিন্তু করছে না। আপনাদের মনে হচ্ছে ইনোভেটিভ বিকজ আপনারা ওই ওয়েস্টের ছবিটা দেখেননি, ঠিক আছে, সেটা ও প্রেজেন্ট করছে ওরকম ভাবে রিস্ট্রাকচারিং করে, সেটাতে কোনো প্রবলেম নেই, আমি ওটাকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু যতক্ষণ রেফারেন্সে করছে ততক্ষণ ইজি হচ্ছে ব্যাপারটা। এটা নিয়ে আমি 3 ইয়ারই কথাতেও কথা বলি। তামিলনাড়ুতে কি হয়, স্টারদের না স্পেসিফিক কিছু ডেটস আছে, এই ডেটস এর মধ্যেই আপনাকে ছবি করতে হবে, রিলিজ করতে হবে, ঠিক আছে, তো সেখানে একটা তাড়াহুড়োর ব্যাপার আছে। এই যে কুলিতে 2 বছরও নিয়েছে, নিজে রিলিজ ডেট ঠিক করেছে, এটা বলছে আমার 2 বছর সময় লেগেছে, আমি একটা ছবিতে ফোকাস করেছি। এটা 2 বছর কেন সময় লেগেছে? বিকজ এতগুলো স্টার কাস্টকে যখন নিয়ে এসেছে, প্রত্যেকের ডেট ম্যানেজ করে ছবিটা শুট করতে, ওই জন্য খেপে খেপে শুট হয়েছে। যে আমির খানের অমুক দিনকে ডেট পাবো, উপেন্দ্রের সাথে সেটাকে ম্যাচ করে, রজনীকান্তের সাথে ম্যাচ করে একটা আমার চাঙ্ক দরকার, সেখানে প্রায় 7-10 দিন দরকার আছে। তো এরকম ভাবে তো সেটা করতে আপনার সময় লাগবে, বিকজ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি স্টার তার নিজস্ব কমিটমেন্ট আছে, সেই জন্য সময়টা লেগেছে। এই সময়টা কিন্তু এই কারণে লাগেনি যে আপনি ছবিটা স্ক্রিপ্টের উপর প্রচুর কাজ করছিলেন বা আপনি কিছু ইনোভেটিভ কিছু করছিলেন, সেটা তো নয়। এবং এখন কি হয়ে যাচ্ছে যে যখনই আপনি স্টার রিলায়েন্স করছেন, স্টারের অনেক কিছু সে পারবে না এরকম আছে, যেটা আমি কুলি রিভিউতেও বলছিলাম, যে রজনীকান্ত যেহেতু ওই লেভেলে অ্যাকশনটা করতে পারে না, তার ওই ফিটনেসটা নেই, তো তাই জন্য আপনি ওই অ্যাকশনটা করতে পারছেন না, আপনার যে ইনোভেটিভনেসটা ছিল সেটা আপনি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য স্টার। তো আপনি ইনোভেটিভ অ্যাকশন সিকোয়েন্স করতে পারছেন না, তাই জন্য কুলির কোনো অ্যাকশন কিন্তু লোকেশের থেকে যে এক্সপেকটেশনটা লোকে রাখে অ্যাকশনের জন্য সেটা পাচ্ছে না, তাই জন্য ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। যে সৃজিত মুখার্জি যেরকম, আমি লোকেশ কানাগরাজকে নতুন নাম দিয়েছি বড় লোকের সৃজিত মুখার্জি। প্রথম 2টো ছবি ভালো ছিল, তারপরটা পুরোটাই হাইপ। এবং তারপরে ব্যাপারটা হচ্ছে যে ওই সৃজিত মুখার্জি যে তাড়াতাড়ি ছবি করে, এবার সৃজিত মুখার্জি তাড়াতাড়িটা হচ্ছে বছরে 3টে কি 4টে, লোকেশ কানাগরাজের তাড়াতাড়িটা হচ্ছে প্রতি বছর একটা করে, তো সেটা হয়ে গেছে প্রবলেম আর কি। এবার আর তারপরে আপনি ট্যারেন্টিনোর মতো এসে দাবি করে বসেন যে আমি 10টা ছবি করে রিটায়ার করে যাবো, কিন্তু আপনি লাইন আপ করে রেখেছেন এত বেশি, আমির খানের সাথে ছবি, আমাদের সূর্যার সাথে ছবি, কমল হাসানের সাথে বিক্রম 2, ওইদিকে কার্তির সাথে ক্যাদি 2, তারপর প্রভাসের সাথে ছবি সাইন করা আছে, আপনি সাইনিং অ্যামাউন্ট নিয়ে বসে আছেন, এগুলো অ্যাড করলেই আপনার 10 পেরিয়ে যাবে, তারও বেশি হয়ে যাবে। তো কেন একটা ওয়েস্টের ডিরেক্টরে তুমি ইন্সপিরেশন নাও, বাট ওইটাকেই তুমি ওই স্টেটমেন্টটাকে কপি করে চালাচ্ছ। ট্যারেন্টিনো তো সত্যি এত বছরের কেরিয়ারে 9টা ছবি বানিয়েছে, তুমি সেটা করতে পারবে না, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ছবি চার্ন আউট করতে যাও। তাহলে এরকম ফেক প্রমিসেস করো না, এই আননেসেসারি পাবলিসিটি যেটা তুমি করবে না সেটা বলো না, শুধু শুধু মিথ্যে কথা বলো। এই যে ইন্টারভিউতে এসে যে এটা থালাপাতির মতো হয়েছে, আমাকে থালা এবার বললো যে এই ছবিটা দেখে আমার মানিরত্নমের থালাপাতির কথা, এটা তো লোককে ভুলভাল এক্সপেকটেশন সেট করো না। লোকে ভাবছে আচ্ছা থালাপাতির মতো কিছু ক্লাসিক কিছু বানিয়েছে, তুমি তো ওই জোনটাতে অপারেটই করো না। তোমার সাথে থালাপাতিটা ড্রামা ওরিয়েন্টেড ফিল্ম, ইটস অ্যাকশন ড্রামা ফিল্ম, হেভিলি অ্যাকশন ফিল্ম নয়, মানে অনলি অ্যাকশন ফিল্ম নয়, অ্যাকশন থ্রিলারও নয়, দিস ইজ এ থ্রিলার ফিল্ম উইথ অ্যাকশন। তা কি করে থালাপাতির মতো হতে পারে? বাট তুমি রং এক্সপেকটেশন সেট করে দিচ্ছ, দ্যাট ইজ দ্য প্রবলেম অফ লোকেশ কানাগরাজ। কিন্তু দেখুন, এত কিছু বলার পরবর্তীতেও আমি এটা এখনো বিশ্বাস করি যে লোকেশ কানাগরাজ কাম ব্যাক করবে, ঠিক আছে, বিকজ এর পরবর্তীতেও কার্তির সাথে ছবি করছে। ওর যেটা করা উচিত যে ভাই আমি এসব প্যান ইন্ডিয়া অডিয়েন্স, এই 1000 কোটির বক্স অফিস এইসব সব ভুলে যাবো, আমার কোনো প্যান ইন্ডিয়া স্টারকাস্ট করার দরকার নেই, আমার কোনো আননেসেসারি ক্যামিওস করানোর দরকার নেই, আমি কার্তিকে নিয়ে একটা প্রপার গল্প বলবো, সেটাকে এই সিনেম্যাটিক ইউনিভার্সের নামে প্রচুর এখান থেকে ওখান থেকে ওভারল্যাপিং করানোর দরকার নেই। যে কয়েদি যে ছবিটা ছিল তার যদি সিকুয়েল হতো, সেখানে আমি কি দেখাতাম, কার্তির পাস্ট লাইফটা কি দেখাতাম, এবং জেল থেকে বেরিয়ে যে গ্যাংটাকে ড্রাগ বাস্ট করেছে যে গ্যাংটা, সেই গ্যাংটা ওর থেকে বদলা নিতে এলেও কি করবে। কিপ ইট সিম্পল,
এবং সেটার মধ্যে ইনোভেটিভ অ্যাকশন করো, নো ননসেন্স রাখো, কোনো গান ইত্যাদি রেখো না। দিল্লি ক্যারেক্টারটা অলরেডি পপুলার, লোকে তো এখন লেখা শুরু করে দিয়েছে তামিল ফ্যান্সরা স্পেশালি, যে ডোন্ট মেস দিস আপ, মানে অ্যাটলিস্ট কার্তিকে ছেড়ে দাও। এবং কার্তির উপরও আমার ভরসা আছে, একটা হিরোর উপরও ব্যাপার থাকে। আজকে নানি চট করে খারাপ ছবি করবে না, বিকজ নানির স্ক্রিপ্টের সেন্স প্রচন্ড ভালো, বিকজ হি ওয়াজ এন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টু বাপু, ঠিক আছে, কে রাঘবেন্দ্র রাও। তো নানির একটা সেন্স আছে, ওই জন্য দেখবেন নানির ম্যাক্সিমাম ছবি 90% ছবি ভালো, ঠিক আছে। তার বিভিন্ন জনরাতে অপারেট করে, বিভিন্ন টাইপের ছবি করছে এবং প্রত্যেকটা ছবি ভালো, নিউ কামারদের সাথে করে, ভালো করে। কার্থিরও কিন্তু সেম ভাবে, দেখুন এক দুটো তো মিসফায়ার করবে, যেমন জাপান খারাপ ছবি ছিল, বাট মেয়ার গান আপনি দেখুন, আপনি সর্দার দেখুন, আপনি ক্যাদি দেখুন, ভালো ভালো ছবি করেছে কিন্তু। তো কার্থি কিন্তু নিজের স্ক্রিপ্টে সেন্স আছে, বিকজ হি ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিমসেলফ। তো এই জিনিসটা কার্থির অ্যাডভান্টেজ আছে, তো কার্থিকে আমি খুব হাইলি রেট করি। তো কার্থি কিন্তু চট করে খারাপ স্ক্রিপ্টে কাজ করবেন, এবং কার্থি ওয়াজ দ্য ওয়ান হু গেভ হিম আ বিগ ব্রেক, যেটা বড় ছবি। লোকেশ তার আগে মানাগ্রাম করেছিল, মানাগ্রাম কিন্তু বিশাল সাকসেসফুল ছবি নয় কিন্তু, বাট তাও কিন্তু কার্থি ওকে জাস্ট ওর স্ক্রিন প্লের বেসিসে কিন্তু চান্সটা দিয়েছিল ক্যাদিতে। তো সেইটা কিন্তু, বা কার্থির যে ওরা কাজেন ব্রাদার হয় যারা, ড্রিম ওয়ারিয়ার পিকচার্স, সূর্যা আর কার্থির আর কি ওরা কাজেন ব্রাদার্স হয়, তো তারা আর কি যে চান্সটা দিয়েছিল লোকেশকে প্রথম বড় ছবি করার, অ্যাকশন বেসড ছবি করবার, যেটা থেকে লোকেশের সিগনেচারটা তৈরি হয়েছে। তো সেই ছবিটা কিন্তু কার্থি স্ক্রিপ্টের বেসিসে দিয়েছিল, আর কিছুর বেসিসে দেয়নি। তো কার্থির উপর আমার যেহেতু ভরসা আছে, তাই জন্য আমার মনে হয় যে লোকেশ ওই ছবিটার মাধ্যমে কাম ব্যাক করতে পারে, বাট হি নিডস টু কনসেন্ট্রেট অ্যান্ড ফোকাস। আননেসেসারি কোনো রকম জিনিস, এই আননেসেসারি পপ কালচার এলিমেন্ট ইউজ করা থেকে শুরু করে যেগুলো আননেসেসারি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেগুলো ঝেড়ে ফেলু, ঠিক আছে। এই তাড়াহুড়ো করে আমির খানের সাথে ছবি করতে যাওয়া, এইসব করতে যাওয়া, এসবের থেকে দূরে থাকো, ঠিক আছে। আর আমির খানকে নিয়ে তো আমি কি বলবো, আমির খান জাস্ট, মানে আমির খান না এখন ওই ফোমোতে ভুগছে, যে আরে ভাই শাহরুখ তো অ্যাকশন করে এগিয়ে গেল, এত বড় বড় হিট দিয়ে দিল 2023 সালে। আমির খানের ক্যামিওটা, আমি একটু অফ ট্র্যাক যাচ্ছি, লোকেশের ভিডিও থেকে আমির খানের মধ্যে যাচ্ছি, যে আমির খান ভাই এই ক্যামিওটা প্রথমে শাহরুখকে অফার করেছিল, শাহরুখ যে না করে দিয়েছে আমি বুঝতে পারছি কেন করেছে ছবিটা দেখার পরবর্তী, কারণ ক্যামিওটার মধ্যে কিছু নেই, আননেসেসারি ক্যামিও, জাস্ট রোলেক্সের মতো একটা কিছু ক্রিয়েট করতে গেছে, বাট সেটা একটা কমেডির দিকে চলে গেছে। এবং যা আমির খান গালাগালি খাচ্ছে ক্যামিওটা করার জন্য, শাহরুখ করলে গালাগালিটা শাহরুখ খেত, শাহরুখ বুঝে গেছে, শাহরুখ বুদ্ধিমান লোক, সরে গেছে। আমির খানের আমি ডিসিশনটা বুঝতে পারলাম যে ফোমো, ভাই শাহরুখ জওয়ান করেছে, পাঠান করেছে, বড় বড় হিট দিয়ে দিয়েছে অ্যাকশন করে, আমাকেও অ্যাকশন করতে হবে, লোকেশ বড় ডিরেক্টর, ওর সাথে করবো। এবার ও বলেছে স্যার আপনি এটা করে দিন, তো আমি ওটা করছি। আমি কুলিকে নিয়ে 50 বার করে, সিতারে জামিন পরে আর্ধেক ইন্টারভিউতে কুলি নিয়ে কথা, আর্ধেক ইন্টারভিউতে লোকেশের সাথে আপকামিং কি ছবি করছে সেটা নিয়ে কথা। এই আমির খানকে কোনোদিন দেখেছে নিজের নেক্সট প্রজেক্টের ব্যাপারে এত কিছু বলতে? আগে যখন সাকসেসফুল ছিল, এখন ফোমোতে ভুগছে, আমাকে অ্যাকশন ছবি করতে হবে। তাই জন্য এই যে ক্যামিওটা করলো, ক্যামিওটা না পড়ে না বুঝে করলো, একটা জোর করে যে লোকেশের ছবির পার্ট হবে, একটা বড় ছবির পার্ট হয়ে যাবো, সাউথের অডিয়েন্স আমাকে পছন্দ করবে, তাহলে এর পরবর্তীতে আমি অ্যাকশন ছবি মানলে সেটা তামিলনাড়ুতেও বড় বক্স অফিস করবে, হিন্দিতেও চলবে। এইসব করতে গিয়ে মানে আমির খান এত ইনসিকিউরিটিতে ভুগছে, এত বেশি মিথ্যে কথা বলছে, পরে নিজেই ক্ষমা চাইছে যে আমি ইউটিউবের পেপার ভিউটা আগে বলিনি। এখন আমির খানকে দেখে না খুব খারাপ লাগছে। একটা টাইমে আমির খান কত কনফিডেন্ট ছিল নিজের সাবজেক্ট নিয়ে, এইসব নিয়ে ভাবতো না যে কি মার্কেটে চলবে কি চলবে না, সেগুলো ফোমো থেকে কিছু করতো না। সেই আমির খানকে এখন মিস করি। এখন চারিদিকে গিয়ে পডকাস্টে ভুলভাল কথা, রিমেক জাস্টিফিকেশন, ঠিক আছে, তারপরে এই মিথ্যে কথা বলা, ফোমোর জন্য একটা অ্যাকশন ছবির পার্ট হওয়া যেখানে তার কোনো সাবস্টেন্সিয়াল রোল নেই। আমির খানকে দেখে না খুব দুঃখ হচ্ছে, এই ডাহার চরিত্রটা যে কেন করেছে, মানে এটা ডাহা, মানে মানে ভুলভাল ডিসিশন হয়েছে আমির খানের, ডাহা ভুলভাল ডিসিশন হয়েছে, এইটুকু বলতে পারি। সো এটাই বলার ছিল, বাট আশা করবো লোকেশ কাম ব্যাক করবে, বিকজ লোকেশ একটা নতুন, এই যেটা বললাম যে প্রথম দিকে রাইজের ক্ষেত্রে যেটা বলছিলাম, যেটা নতুন টাইপ অফ স্টোরি টেলিং নিয়ে এসেছিল মেইন স্ট্রিমের মধ্যে, যেটা কেউ করতে পারছিল না। স্টার রিলায়েন্স করতে গিয়ে প্রচুর ডিরেক্টর আগে নষ্ট হয়েছে, এইচ বিনোদ তার প্রাইম এক্সাম্পল। প্রথম দুটো ছবি দেখুন কি ভালো, তারপরে অজিত কুমারের সাথে পরপর ব্যাক টু ব্যাক ছবি করতে গিয়ে কোনো ছবির কোয়ালিটি ওই প্রথম দুটো ছবির মতো হয়নি। এখন বিজয়কে নিয়ে জানা নায়কন করছে, যেটা খুবই মনে হয় টিপিক্যালি ওই বালায়ার ছবিটার রিমেক হবে। তো এইচ বিনোদের মতো একটা ডিরেক্টরকে তামিল অডিয়েন্স অলরেডি হারিয়ে ফেলেছে। নেলসন অলরেডি গালাগালি খায় এইসব স্টার রিলায়েন্স করতে গিয়ে, ডক্টরের পরবর্তীতে বি স্টার, জেলারে সেটা প্রমাণ, জেলার হিট হয়ে গেছে। রজনীকান্ত নিজে দাঁড়িয়ে বলছে যে ভাই ছবি এমন কিছু ছিল না, ছবি অ্যাভারেজ, অনিরুদ্ধের বিজিএম বাঁচিয়ে নিচ্ছে। অনিরুদ্ধ কিন্তু প্রত্যেকটা ছবিতে কিন্তু ছবিগুলোকে বাঁচাবার চেষ্টা করছে, মানে কুলি যতটা দেখতে ওয়াচেবল যতটা হয়েছে সেটা কিন্তু অনিরুদ্ধের জন্য হয়েছে, কিন্তু এটা কিন্তু আমাদেরকে মানতেই হবে। তো অনিরুদ্ধ কিন্তু নিজের কাজ কিন্তু পুরো 100% ডেডিকেশন দিয়ে করে, কিছু ছবিতে ঝোলায়ও, সেটাও ব্যাপার আছে। কিছু ছবির ক্ষেত্রে অনিরুদ্ধেরও কাজ খুব একটা ভালো হয় না, বাট যেগুলো বড় ছবি হয়, এই রজনীকান্তের ছবি, বিজয়ের ছবি, এগুলোতে কিন্তু প্রচন্ড হার্ডওয়ার্কিং ডেডিকেশন দিয়ে করেছে। ইভেন জওয়ানের ক্ষেত্রেও, জওয়ান যে এতটা এলিভেট হয়েছে এক্সপিরিয়েন্সটা, অ্যাটলি তো খুব ভালো কাজ করেইছে, বাট সেখানেও কিন্তু অনিরুদ্ধের কন্ট্রিবিউশন মারাত্মক ছিল। তো অনিরুদ্ধ একমাত্র কিন্তু এই ছবিটার মধ্যে খুব অনেস্টলি, খুব ডেডিকেটেডলি কাজ করেছে, বাকি কিন্তু সেরকম
মানে লোকেশের দিক থেকে আমরা কোনো ইনোভেটিভনেস বা কিছু বা অনেস্টি, একটা স্টোরি টেলিং অনেস্টি, সেটা কিন্তু আমরা কুলির ক্ষেত্রে দেখতে পাইনি। এবং এই অনেস্টিটা কিন্তু খালি কুলির ক্ষেত্রে নয়, লিওর ক্ষেত্রেও ছিল। এবং আমি বিক্রমের কথা কেন বললাম এবার অ্যাড্রেস করে দিই, ভিডিওর প্রথমে বলেছিলাম বিক্রমের ফার্স্ট হাফ ওয়াজ এক্সিলেন্ট। আমার এটা কিন্তু আমি এখন বানিয়ে বলছি না যে লোকেশের সবাই গালাগালি দিচ্ছে বলে আমাকে দিতে হবে, সেই জন্য কিন্তু আমি বলছি না। ফিল্ম কম্প্যানিয়নের যে মেন চ্যানেল, তখন আমি ওখানে 2022-এ রিভিউ করেছি। আমি তখন ছিলাম হচ্ছে চেন্নাইতে, আমি সেখানে বিক্রম দেখেছি, সেখানে রিভিউ করেছি। ইংলিশে রিভিউটা রয়েছে, আপনারা সার্চ করে দেখে নিন, বিক্রম রিভিউ ফিল্ম কম্প্যানিয়ন বলে সার্চ করুন, পেয়ে যাবেন। সেখানেও আমি সেম কথা বলেছি, আপনারা গিয়ে ম্যাচ করে দেখে নিতে পারেন। যে ফার্স্ট হাফে আমি বলেছিলাম যে এক্সিলেন্ট স্ক্রিন প্লে, বিকজ ইট ওয়াজ স্ক্রিন প্লে ড্রিভেন। যে একটা লোক ফার্স্ট সিনে দেখাচ্ছে মারা গেছে, তাকে এবার এই ফাহাদ ফাজিল মানে তার ব্যাপারে জানবার চেষ্টা করছে, তাকে ট্র্যাক করবার চেষ্টা করছে, ইনভেস্টিগেট করছে, এবং সেই লোকটা বিভিন্ন ক্লু প্লান্ট করে গেছে। ইন্টারভেলে এসে কামাল হাসানের রিভিলেশনটা হচ্ছে, খুব ভালো টুইস্ট এবং প্রেজেন্টেশন ইত্যাদি সবকিছু দারুণ ছিল। বাট সেকেন্ড হাফে যে জিনিসগুলো হয়, সেই জিনিসগুলো কিন্তু ফোর্স ফিট, মানে জোর করে করা হয়েছে যে কামাল হাসানকে আমি মাসি প্রেজেন্টেশন দেবো বলে। ঠিক আছে, এই নাতিকে মানে মাকে ঘরে ঢোকালো, নাতিকে ঢোকালো না। ঠিক আছে, ইচ্ছে করে, বিকজ নাতিকে নিয়ে ওকে ট্র্যাকটা দিতে হবে যে নাতিকে হাতে নিয়ে অ্যাকশনটা করছে। ঠিক আছে, ওগুলো জোর করে করেছে। বা ওই লোকগুলো, বিজয় সেতুপতি পুরো গ্যাং দাঁড়িয়ে রয়েছে, বিক্রমের যে পার্টনার সে জিপে করে বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে পালাচ্ছে ডাইরেক্টলি, ওদের সামনে দিয়ে পালাচ্ছে, দিয়ে গুলি খেয়ে পড়েছে। তারপরে কামাল হাসান গুলি ফুলি চালাচ্ছে। যেহেতু কামাল হাসানকে দিয়ে গুলিটা চালাতে হবে, তাই জন্য আগে ওইটা করছে। মানে সিনটার কিন্তু কোনো লজিক নেই। এবার এটা তখন নোটিসেবল হয়নি, বিকজ অ্যাকশনটা খুব ভালো ছিল, কামাল হাসানের পারফরমেন্স খুব ভালো ছিল। বিজয় সেতুপতি কিন্তু ওখানে অ্যাকচুয়ালি রোলটা কিন্তু খুব আন্ডার রিটেড। এই সান্থানাম যে ক্যারেক্টারটা ছিল না বিক্রমে, আন্ডার রিটেন ক্যারেক্টার কিন্তু। কেন? কারণ আপনি ওকে মেন ভিলেন বলছেন ছবি, কিন্তু আপনি কন্টিনিউসলি দেখিয়ে যাচ্ছেন যে ও একটা কোনো অন্য ভিলেনকে ভয় পাচ্ছে। ঠিক আছে, তাকে দেখে খুব ভয় পাচ্ছে এবং বলছে যে ভাই সে আসবে, আমাকে জবাব দিতে হবে। আপনি এই ক্যারেক্টারটাকে ফেলে দিচ্ছেন। আপনি আগে থেকেই বলছেন যে ওর উপরে কেউ একটা আছে এবং এ তাকে ভয় পায়। আপনি মেন মানে ভিলেন যাকে দেখাচ্ছেন তাকে ফেলে দিচ্ছেন। কিন্তু বিজয় সেতুপতি যেহেতু এক্সট্রা অর্ডিনারি একজন অভিনেতা, ওই জন্য যে কটা সিন পেয়েছে, সিনটার মধ্যে এমন একটা পারফরমেন্স দিয়ে দিয়েছে, এমন একটা অ্যাক্টিং করে দিয়েছে যে আপনি তাই জন্য ওটা নোটিস করতে পারছেন না। ঠিক আছে, এবং ফাহাদ ফাজিলও যেহেতু ওই ছবির মধ্যে আউটস্ট্যান্ডিং অভিনয় করেছিল, সবকিছু মিলিয়ে ওই ছবিটা হয়ে গেছিল। ঠিক আছে, এবং রোলেক্সের ওই যে ক্যামিওটা অসাধারণ, সুরিয়ার পারফরমেন্স ছিল। তো সবকিছু মিলিয়ে বিক্রম বেরিয়ে গেছিল। বাট বিক্রমেরও যদি আপনি সেকেন্ড হাফ দেখেন, কিছু কিছু জায়গা কিন্তু আছে যেগুলো আপনার স্ট্রেচড মনে হবে, কিছু কিছু জায়গা আছে। এটা কিন্তু আমি আজকে বলছি না, সেই 2022 সালেই কিন্তু এই সেম কথাগুলোই আমি বলেছিলাম। এবং করা হয়েছে মাস মোমেন্টস এর জন্য। ঠিক আছে, আননেসেসারি করা হয়েছিল। ঠিক আছে, তো সেইটা কিন্তু এবার তখন ওটা নোটিস করেনি লোকে, আজকে নোটিস করছে, যখন আপনার ওই যে স্টাইলটা আছে সেটা যখন সাবস্টেন্সটাকে জাস্টিফাই, মানে সাবস্টেন্স কম স্টাইল বেশি, স্টাইল ওভার সাবস্টেন্স, এবং তার সাথে আপনি কি করছেন যে স্টাইল দিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারছেন না, তখনই লোকের চোখে ভুলগুলো পড়তে শুরু করছে। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এটাই বলার ছিল। তো আপনাদের কি ওপিনিয়ন লোকেশ কানাগরাজকে নিয়ে, তার ছবিগুলো নিয়ে, আপকামিং ক্যাদি নিয়ে, আমির খানের সাথে ছবিটাকে নিয়ে, সবকিছু নিয়ে অবশ্যই কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।